আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানাবো চলতি বছরের শেষে হতে পারে নির্বাচন, জাপানি গণমাধ্যমে প্রধান উপদেষ্টা। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। এবং ক্ষমতার কারিগরেরা উধাও, কে কোথায় আছেন হাসিনার ঘনিষ্ঠরা, থাকছে বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। চলতি বছরের শেষে হতে পারে নির্বাচন, জাপানি গণমাধ্যমে প্রধান উপদেষ্টা। দেশ পুনর্গঠনের পরিকল্পনা সম্পর্কে জাপানের একটি সংবাদ মাধ্যমকে নিজের ভাবনা নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত ৫ আগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশাসন ভেঙে পড়ে। আন্দোলনের পর ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হন। আন্দোলনের পর বাংলাদেশ যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে এবং আরও শক্তিশালী হয় তা নিশ্চিত করতে চান নোবেল বিজয়ী ডক্টর ইউনূস। তিনি বলেন, আমরা যখন ক্ষমতায় এসেছি তখনকার পরিস্থিতি বিবেচনা করে আমি মনে করি আমরা অনেক দূর এগিয়ে এসেছি। কারণ পূর্বের সরকারের কারণে সম্পূর্ণরূপে বিধ্বস্ত অর্থনীতি, রাজনৈতিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সমাজ, বলা যায় বিধ্বস্ত সবকিছু। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য একটি অপরিহার্য পদক্ষেপ নির্বাচন। তিনি বলেন, এই বছরের শেষের দিকে যত তাড়াতাড়ি সম্ভব ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। ডক্টর ইউনূস মনে করেন, নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটে নির্বাচিত নতুন সরকারের কাজ করার জন্য খুব নিরাপদ এবং শক্তিশালী ভিত্তি থাকবে। তিনি আশা করেন যে দেশের তরুণরা ভবিষ্যতে আরও প্রভাবশালী হবে। গত বছরের অস্থির সময়ে এই তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। দেশের বৃহত্তর উন্নয়নশীল অংশীদার জাপানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন যে জাপানের প্রযুক্তি এবং বিনিয়োগ তরুণ বাংলাদেশিদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করেছে। ছাত্র জনতার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর, এবার যা বলল ভারত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জাসওয়াল নিয়মিত ব্রিফিংয়ে এ নিন্দা জানান। মুখপাত্র রণধীর জাসওয়াল এক প্রশ্নের জবাবে বলেন, ঢাকা ধানমন্ডি ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধুর বাড়িটি ১৯৭১ সালে দখলদার ও দমনপীড়নকারী শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের স্মারক হিসেবে বিবেচিত। সেই বাড়িতে গত ৫ ফেব্রুয়ারি রাতে অগ্নিসংযোগ করা হয়েছে। যারা বাঙালি পরিচয় এবং মুক্তিযুদ্ধকে গৌরবের সঙ্গে ধারণ করেন তারা সবাই জানেন বাংলাদেশের জন্মের সঙ্গে এই বাসভবনের সম্পর্ক গভীর। তাই এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্র সমাজের উদ্দেশ্যে দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্য দেওয়ার জেরে রাজধানীর ধানমন্ডিতে ৩২ নম্বর হিসেবে পরিচিত শেখ মুজিবের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এর বাইরে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও স্থাপনায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। ক্ষমতার কারিগরেরা উধাও, কে কোথায় আছেন হাসিনার ঘনিষ্ঠরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং স্থানীয় আদালতগুলোতে আইনি প্রক্রিয়া চলমান থাকলেও জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমনপীড়নের জন্য দায়ী শেখ হাসিনার ঘনিষ্ঠ পরিসরের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির অবস্থান এখনও অজানা রয়ে গেছে। গণ অভ্যুত্থানের সময় প্রায় ১,০০০ মানুষ নিহত এবং অসংখ্য আহত হওয়ার পর এই হাই প্রোফাইল নেতারা উধাও হয়ে যাওয়ায় ভুক্তভোগীদের পরিবারগুলোর ক্ষোভ বাড়ছে। তাদের মধ্যে ন্যায় বিচার না পাওয়ার অনুভূতি তীব্র হচ্ছে। তবে ট্রাইব্যুনাল বা আইন প্রয়োগকারী সংস্থাগুলো এই ব্যক্তিদের খুঁজে বের করতে পারেনি। তাদের কয়েকজনের বিরুদ্ধে শত শত হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলা রয়েছে। হাসিনা ৫ আগস্ট দেশ থেকে পালিয়ে বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন। এরপর থেকে এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন শীর্ষ পর্যায়ের গুটি কয়েক নেতা এবং প্রায় ১০,০০০ ব্যক্তি, যাদের বেশিরভাগই আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর নিচের পর্যায়ের সদস্য। বর্তমানে আটক হাসিনার শীর্ষ নেতাদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, ফরহাদ হোসেন,
দীপু মনি, আব্দুর রাজ্জাক, ফারুক খান, শামসুল হক টুকু, টিপু মুন্সি, জুনায়েদ আহমেদ পলক এবং শাহজাহান খান এছাড়া ডজন খানেক সংসদ সদস্যও আটক হয়েছেন। তবে আরও অনেক সিনিয়র নেতা আত্মগোপনে রয়েছেন। আওয়ামী লীগের সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছে, দলটির প্রায় 1/3 সিনিয়র নেতা ও সাবেক মন্ত্রী স্থল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। ধারণা করা হচ্ছে অনেকে ভারতে লুকিয়ে আছেন, আর যাদের বিদেশি ভিসা বা দ্বৈত নাগরিকত্ব রয়েছে তারা ইউরোপ বা অন্যান্য নিরাপদ স্থানে চলে গেছেন বলেও জানা গেছে। এদিকে হাসিনা তার দলের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন। সাবেক সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। মূলত ৩০ থেকে ৪০ জন এমপি ও সাবেক মন্ত্রীদের নিয়ে গঠিত হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই যোগাযোগ হয়। ভারতীয় মিডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। নাসিমও ভারতে রয়েছেন বলে মনে করা হচ্ছে। পলাতক মন্ত্রীরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বর্তমানে ভারতে রয়েছেন। দলটির অত্যন্ত ৩টি অভ্যন্তরীণ সূত্র এ তথ্য জানিয়েছে। হাসিনা সরকারের পতনের পর ওবায়দুল কাদের যশোর ও সিলেটে ২টি ভিন্ন স্থানে লুকিয়ে আছেন বলে গুজব ছিল বলে একজন গোয়েন্দা কর্মকর্তা টিবিএসকে জানান। তবে আমরা জানতে পেরেছি যে তিনি আর বাংলাদেশে নেই, সম্ভবত এখন ভারতে রয়েছেন, ওই কর্মকর্তা বলেন। তিনি সম্ভবত আগস্টের শেষের দিকে দেশের দক্ষিণ পূর্বে ভয়াবহ বন্যার কারণে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগ নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফতও দেশ থেকে পালিয়ে গেছেন বলে মনে করা হয়। আওয়ামী লীগের একজন সদস্য দাবি করেন, কেউ কেউ বলেন তিনি যুক্তরাষ্ট্রে আছেন। একজন ঘনিষ্ঠ আত্মীয় বলেন তিনি এখন একটি ইউরোপীয় দেশে আছেন। জুলাই অভ্যুত্থানের সময় শহীদ আবু সাঈদকে মাদকাসক্ত বলে তুমুল সমালোচিত হওয়া আরাফাত ১১ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় ফের হাজির হন। নিজের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে নিয়মিত পোস্ট শুরু করেন। অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে এবং রাজনৈতিক স্বাধীনতার পক্ষে কথা বলে পোস্ট দেন তিনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে সম্প্রতি কলকাতার ইকো পার্কে দেখা গেছে। সূত্রমতে তিনি দিল্লি বা দুবাইয়ে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। বিক্ষোভের সময় ব্যাপক প্রাণহানি ঘটা নিরাপত্তা অভিযানগুলো আসাদুজ্জামান খানের তত্ত্বাবধানে পরিচালনা করা হয়েছিল। গত সপ্তাহে তিনি একটি ভারতীয় পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন, তবে তার বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত তথ্য অস্পষ্ট রয়ে গেছে। সূত্রমতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বর্তমানে ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তিনি ভারতীয় মিডিয়ায় সাক্ষাৎকারও দিয়েছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সেপ্টেম্বর মাসে আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে পালান। তিনি একজন ভারতীয় আইটি ব্যবসায়ীর সহায়তায় পালান বলে দাবি করেছেন ভারতের আত্মগোপনে থাকা দলের এক নেতা। ত্রিপুরা পার হওয়ার পর হাসান মাহমুদ দিল্লিতে যান শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের প্রচেষ্টায়। কয়েকবার হাসিনার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তিনি বেলজিয়ামে চলে যান। সেখানে তার পরিবার বসবাস করে। হাসান মাহমুদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে লন্ডন, দুবাই ও সিঙ্গাপুরে সম্পত্তি কেনার জন্য বিপুল অর্থ পাচারের অভিযোগে তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। আল জাজিরার অনুসন্ধানী ইউনিট সাইফুজ্জামান যুক্তরাজ্যে আছেন বলে নিশ্চিত করেছেন। দলের অভ্যন্তরীণ সূত্র মতে সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। এছাড়া সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানকেও যুক্তরাজ্যে দেখা গেছে। সাবেক এমপি এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সম্প্রতি দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, দলের অন্তত 1/3 শীর্ষ নেতা বর্তমানে বিদেশে আত্মগোপনে রয়েছেন। তবে তারা কোন আইনি স্ট্যাটাসে বিদেশে অবস্থান করছেন সে সম্পর্কে তিনি স্পষ্ট করেননি। মন্ত্রিসভার বাইরের প্রভাবশালী ব্যক্তিরা আরেক বিতর্কিত আওয়ামী লীগ নেতা শামীম ওসমানকে নভেম্বরে দিল্লিতে এবং পরে ডিসেম্বরে দুবাইয়ে দেখা গেছে। স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা ওইসব জায়গা থেকে তার ছবি ও ভিডিও শেয়ার করেছেন। এদিকে নিষিদ্ধ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন পরিচিত সদস্যও ভারতে অবস্থান করছেন বলে ধারণা করা হয়।
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান দুজনেই ভারতে রয়েছেন বলে জানা গেছে। সাদ্দাম ডিসেম্বরে একাধিক ভারতীয় মিডিয়া টকশোতে অংশ নিয়েছেন। এছাড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গুলাম রাব্বানিকেও সম্প্রতি কলকাতায় ভারতীয় মিডিয়ায় দেখা গেছে।